সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা এবং মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী কৃতি দেববর্মা মহোদয়া, অনারেবল এমপি ইস্ট কনস্টিটুয়েন্সির লোকসভার, এবং আমাদের রাজ পরিবারের সদস্য। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে মন খুলে আমাদের সাথে কথা বলেছেন এবং একটা মেসেজ দেওয়ার উনি চেষ্টা করেছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পরম পূজনীয় পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজজি, প্রেসিডেন্ট শান্তিকালী আশ্রম। উনি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী জগদীশগঞ্জ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ। উনিও আমাদের সরকারের আইসিএ ডিপার্টমেন্টের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য শ্রী জগদীশগঞ্জ চৌধুরী মহোদয়কেও আমি অভিনন্দন ও শুভেচ্ছা এবং ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির। তাছাড়া ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য উপস্থিত আছেন। এখানে আমার সামনে উপস্থিত আছেন শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, মাননীয় বিধায়িকা, শ্রীমতী মনিকা দাসদত্তা ডেপুটি মেয়র্স, এবং যারা চেয়ারম্যান পাবলিক সেক্টরস আন্ডারটেকিংয়ের পিএসইউর, এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত কর্পোরেটর বৃন্দ, এবং বিশেষ করে যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন, এবং যারা জনজাতি গোষ্ঠীর যারা আমার ভাই ও বোনেরা, মেয়েরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন যে মহারাজা বীরবিক্রম, যিনি একটা স্বপ্নদ্রষ্টা, দূরদর্শী সম্পন্ন এক রাজা ছিলেন। আমাদের মাণিক্য ডাইনেস্টির শেষ মহারাজা আমরা সবাই জানি, এবং উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো রাখা যায়, রাজ্যের কিভাবে উন্নতি করা যায়, সেই বিষয়ে সর্বদা উনি সচেষ্ট ছিলেন। মাত্র 39 বছর বয়সে, খুব অল্প বয়সে উনি মারা যান বা মৃত্যুবরণ করেন। কিন্তু উনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে ওনার যে কীর্তি, সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি কোনো সরকার, আমরা 2018-তে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এসছে, কিন্তু তার আগে কোনো সরকার সেইভাবে ওনাকে বা রাজাদের, মহারাজাদের কোনো রকম সম্মান আমরা অন্তত পক্ষে দেখিনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, কারণ আমরা সবাই জানি যে মানুষ সবচেয়ে বড় ধ্রুব সত্য যেটা, সেটা হচ্ছে জন্ম হলে মৃত্যু হবেই, এর মধ্যে এটাই সবচেয়ে বড় গ্যারান্টির সাথে বলা যায়। কিন্তু এর মাঝখানে যে সময়, যে কাজ মানুষ করে যাবে, তার মধ্যেই কিন্তু মানুষ জীবিত থাকে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর এবং মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, এই পরপর তিনজনের যে উত্তরাধিকার সূত্রে যে মহারাজা হয়েছেন, শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের মাণিক্য ডাইনেস্টির, এমন সব কাজ করে গেছেন যে আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আঙ্গিকে এই আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছিলেন, সেটা আমাদের ত্রিপুরা সরকার, উনার যে চিন্তাধারা, সেটাকে এখনো কিন্তু আমরা তার রূপকে বাস্তবায়িত করার আমরা চেষ্টা করছি, এবং আমরা সেটা করব।
কিন্তু আমি জানি না আগের সরকার কেন এই ধরনের চিন্তা ভাবনা ওরা করতেন। যে ভালো কাজ করেছে, যে মানুষের জন্য কাজ করেছে, উনাদেরকে আমরা কেন সম্মান দেব না? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আজকে এটা চিন্তা করতে হবে। নিশ্চয়ই তার কারণ আছে, আমরা তো সেইভাবে চিন্তা করি না। যারা রাজ্যের জন্য কাজ করেছে তাদেরকে আমরা কেন সম্মান দেব না? আজকে আমরা আসার পর 7 বছর ধরে, আমার স্বাগত ভাষণে প্রদীপবাবু বলেছেন, 7 বছর ধরে আমাদের সরকার আসার পর, এবং 19শে আগস্ট ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছেন। এর আগে তো ছুটি ঘোষণার কোনো চিন্তা ভাবনাই নেই। যদি ছুটি হয়, ছুটি ঘোষণা করি, ওনাদেরকে নাম যদি আমরা বেশি বেশি বলি, তো হয়তোবা আমাদের যে বেস্টেড ইন্টারেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে তো মানুষ চলে যাবে যে ওদের জয়গান গাইবে। আমাদের যে চিন্তাধারা সেটা আমরা ঠুকতে পারবো না মানুষের মধ্যে। সেই সব কারণে এরা এই কাজগুলো করেছে। কিন্তু আমাদের সরকার, আমরা চাই যে পুরনো যে আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটাকে সামনে রেখে সেটাকে আরো বেশি কিভাবে ডেভেলপ করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেইভাবে আমাদের শিক্ষা দেন। আমরা সেইভাবেও কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে আমরা যে কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রীজির যখন আমরা দেখি, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম, এর আগেও আমরা পতাকা উত্তোলন করেছি। কিন্তু হর ঘর তিরঙ্গা উনি কি বলছেন? দেশ স্বাধীন করেছে, ওনাদেরকে আমরা ভুলে যাব? ওনাদেরকে স্মরণ করার জন্য হর ঘর তিরঙ্গার মাধ্যমে এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, তার প্রতি সম্মান, এবং তার সাথে সব মানুষের যে নিউ জেনারেশন, তারা হয়তোবা এই ঘটনাগুলো জানেন না, এই ইতিহাসকে জেনে তার সাথে কানেক্ট হওয়া, এই যে আমাদের জন্য গর্ব এই ন্যাশনাল ফ্ল্যাগ, তার প্রতি কানেক্ট হওয়া, এবং যারা আমাদের এই স্বাধীনতার জন্য, দেশকে স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা, এখনো যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা এখনো প্রাণ বলিদান করছেন, যাদের অবদান আছে তাদেরকে স্মরণ করা। এই কথাগুলো তো আমরা আগে কোনোদিন কোনো কংগ্রেস গভর্নমেন্টও আমরা দেখেছি, এরপরেও অনেক গভর্নমেন্টের সেইভাবে আমরা দেখিনি। সেই কাজগুলো এখন আমরাও চেষ্টা করছি সেইভাবে সম্মান দেওয়া। আমরা দেখেছি 75 সীমান্ত গ্রাম, বীরকা নাম, এই ঘটনা তো মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সেগুলো আপনারা করুন। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রতিটা গ্রামে এতজন 75টা গ্রাম, আমরা 75 সীমান্ত গ্রাম আমরা নির্ধারিত করেছি। সেখানে এই দেশের জন্য আমাদের এই অনেকে আছে যারা আত্মবলিদান হয়েছেন, তাদের নাম খোদাই করে পাথর ফলকে আমরা নাম রেখেছি। এই যে কথাগুলো আছে এগুলো তো ভাববার বিষয়, যে ওনাদেরকে আমরা ভুলে যাব কি করে? ওনাদেরকে স্মরণ আমাদের রাখতে হবে। আজকে আমার মনে আছে, একদম ছোট ক্লাস 2তে 3তে পড়ি, তখনও আমি দেখেছি এই যে কামানচৌনির সামনে একটা আইসোলেটেড একটা আইল্যান্ড পড়ে থাকতো। আমরা সাইড দিয়ে চলে যেতাম, কামানচৌনি ছিল ঠিক আছে, কিন্তু পাশ দিয়ে বুঝতে পারতাম না এটা কি নাম। কিন্তু এটাও দেখতাম আমরা ছোটবেলায় যে ওখানে একটা ফলক ছিল, সেই ফলক আস্তে আস্তে এটা বলে 0 মাইল, আগরতলা 0 মাইল বলতো তখন। সেটা দেখতে 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 দেখলাম মাটির নিচে চলে গেছে। এবং এখানেই দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য বসেও থাকতো তৎকালীন সময়ের ওদের সংগঠনের লোকগুলো। এখন তো সেটা যখন সুযোগ এসছে, গেলাম সেখানে, বললাম আধিকারিকদের, আমরা আমাদের যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ আছেন তাদের সাথে কথা বললাম, এই মাইল ফলককে আমরা উঠালাম। সেখানে এই জায়গা দিয়ে আমরা এই যে আধুনিক রূপকার বলছি, কি সুন্দরভাবে আগরতলা শহরটাকে উনি সাজিয়েছিলেন। আমাদের মনে আছে আজকে ফুটপাতের কথা আমরা বলছি, সেই ফুটপাত দিয়ে আমরা চলে যেতাম, বৃষ্টি আসতো, খেলতে যেতাম আমরা সেই চিলড্রেন্স পার্কে। সেই বৃষ্টির জন্য আমাদের ভয় ছিল না, আরামসে আমরা হাঁটতে হাঁটতে একদম বাড়িতে চলে আসতে পারতাম। এরকম একটা অবস্থা ছিল। কেউ বাড়ি মহারাজগঞ্জ বাজারে গেছে, বাজার করতে গেছে, সেই ফুটপাত ধরে গিয়ে বাজার করে আবার বাড়িতে চলে আসে, এরকম একটা অবস্থা ছিল। তৎকালীন সময়ে রাস্তাঘাট কিভাবে হবে সেটাও আমাদের লিজেন্ড বলবো, আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সেগুলো স্থাপন করেছিলেন। তো ওনাদেরকে আমরা স্মরণ করবো না? সেই জায়গায় আজকে ওনার এই যে জায়গা, একটা নাম গোত্রহীন সেই জায়গার আমাদের সরকার সেটা ওনার মূর্তি বসিয়ে ওনাকে সম্মান দিয়ে আমরা সেই কাজটা করেছি। আমি আজকের যে ওনার যে 117তম জন্মবার্ষিকী উদযাপন আমরা করছি, ওনার প্রতি শ্রদ্ধা শুধু খালি নিবেদন আমি করব না, আমি বলবো যে প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানা উচিত। একটু আগে আমাদের যে মহারানী কৃতি দেববর্মা মহাদয়া বলছিলেন
যে তৎকালীন সময়ে আমরা দেখেছি যে ঢাকার মধ্যে রায়পুর একটা শহর খুব সম্ভব, সেখানে যখন দাঙ্গা লাগে মানুষ সেখান থেকে চলে আসছিল ত্রিপুরাতে, দরজা খুলে দিয়েছেন উনি, এবং শুধু থাকার জন্য না, খাওয়ার ব্যবস্থা উনি করেছেন। এইরকম একটা মহারাজ, যে জাতি জনজাতি সবাই মিলে মানুষ, মানব ধর্মটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোন রকম ডিভাইড অ্যান্ড পলিসি করতেন না। আমার মনে আছে যে বুদ্ধ মন্দিরে আমরা যাই, বেনুবন বুদ্ধ মন্দির, সেখানেও খুব সম্ভব 1942-তে, 42-র আগে 41-এ মোস্ট প্রবাবলি, সেখানে উনি বুদ্ধ মন্দির স্থাপন করেছেন, ইফ আই এম নট রং। তো সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মের হয়েও উনি সেখানে বুদ্ধ ধর্মের প্রতি সম্মান জানিয়ে বুদ্ধ মন্দির করেন সেখানে। আমাদের এখানে অনেক মসজিদের ক্ষেত্রে ওনার ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি অনেক মসজিদ এখানে উনি করেছেন। আর আমরা তো চাই আমরা এইভাবে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এটা কিন্তু মানে শুধু একটা স্লোগান না, এটা সত্যিকারের অর্থে করার তাগিদে আমাদের এটা করা উচিত। কিন্তু কিছু লোক আছে নানা রকম ভাবে চেষ্টা করে যে কিভাবে ডাইভার্ট করা যায়, মানুষকে বিভ্রান্ত করো, আর তার মধ্যে নিজের রুটিটা ছেঁকে নাও। এই তো অবস্থা। আমরা এখন দেখছি যে অপোজিশন লিডার কি বলছে, ভোট চুরি করেছে করে রাহুল গান্ধী খুব হইচই করছে। আরে আগে নিজে একবার আঙ্গুল দেখার আগে আরো 4টা আঙ্গুল আপনার দিকে কিন্তু থাকে। আপনাদের সময় কি করেছেন, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। আর সেই জায়গার মধ্যে মানুষ তো বুঝতে পারছে, যেখানে ইলেকশন কমিশন বলছে যে আপনারা একটা প্রমাণ পর্যন্ত আপনারা দেখাতে পারেননি, আর এখন বাইরে এসে হইচই করছেন। যখন ইলেকশন হয়েছে তখন তো আপনারা কিছু বলেননি, বারবার আপনাকে ডাকা হয়েছে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, তখন তো কিছু বলেননি। এখন হইচই আর বলছে, পার্লামেন্টেও একটা মানে সমস্যা সৃষ্টি করার বাইরে এসে হইচই করছেন। তো এইগুলো মানুষ খাবে না, কারণ আপনাদেরকে মানুষ দেখে নিয়েছে, ইউ আর অল টেস্টেড। 100 পার হতে পারেনি, সেই জায়গায় এখন বাইরে এসে এমন মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছে যে একদম সত্যের জয়ের জন্য ওরা চিৎকার করছে। অদ্ভুত লাগছে ভারতকে যেভাবে এখন চলছে আমাদের, এবং সেগুলো আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যেসব কাজ, তার উপর ভিত্তি করে আমাদেরও রাজ্য সরকারের সেইভাবে আমাদের এসব লিজেন্ড ব্যক্তিদের প্রতি আমাদের সম্মান জানিয়ে আমাদের কাজ করা উচিত। উনি 1942-তে ভাবা যায় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট আগরতলাতে উনি স্থাপন করেছেন। ভাবা যায়, এগুলো তো আমরা কোনোদিন আমরা ভাবতে পারিনি, এবং সম্মান দেওয়া হয়নি। আমরা এসে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে ওনার প্রতি সম্মান দিয়ে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট করেছে। প্রায় যে তাম্র মূর্তি আমরা ওখানে স্থাপন করেছি, এবং নতুন যে এখন এয়ারপোর্টটা হয়েছে সেখানেও আমরা ওনার পূর্ণবয়ব যে মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। আমরা সম্মান দিতে জানি, কিন্তু অনেক সময় অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কেউ কাউকে বাদ দিয়ে কেউ যদি মনে করে আমি আইসোলেটেড হয়ে আমি কাজ করব, কোনো দিন না নিজের উন্নতি হবে, না রাজ্যের উন্নতি হবে, না নিজের যে চিন্তা ভাবনা সেটারও উন্নতি হবে। আমরা চাই আগামী প্রজন্মে যারা এখানে ছেলে মেয়েরা আছেন, যারা আগামী দিনের প্রজন্ম, তাদের কাছে একটা সুস্থ পরিবেশ, সুস্থ মানসিকতা, সুস্থ বিকাশের রাস্তা দেখানো। সেই দিশায় আমরা কাজ করছি, যাতে এটা সুন্দরভাবে যে ভারতবর্ষ সনাতন, যে সনাতন কথা বলে অর্থাৎ কি, সনাতন দেশ মানে তার এই দেশ কবে হয়েছে তার শেষ নেই, কেউ বলতে পারবে না। সনাতনের অর্থ হচ্ছে আপনি গুণেও শেষ করতে পারবেন না। এই ইংরেজরা এসে এখানে আক্রমণ করেছে, মুঘলরা এসে আক্রমণ করেছে, বহু জায়গায় ইজিপ্টের এখন সভ্যতা ওই মিউজিয়ামে চলে গেছে, এখন গ্রিক সভ্যতা নেই এখন। কিন্তু ভারত এত আক্রমণের পরেও ভারত কিন্তু ভারতের জায়গায় আছে, এবং আগামী দিনও থাকবে। সেটা একমাত্র আমাদের কালচার, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, তার উপর ভিত্তি করে ভারত সেইভাবে থাকবে। প্রায় 700টা মতো আমাদের ভারতবর্ষের মধ্যে জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে ত্রিপুরাতে 19টা জাতি গোষ্ঠী আছে। কিছুদিন আগে আমাকে যখন নির্বাচন করা হলো আমাদের পার্লামেন্টে,
সেখানে রাজ্যসভার সদস্য হিসাবে আমি ডার্লং কমিউনিটি নিয়ে আমার জোরালো বক্তব্য আমার রাখতে হয়েছে। আমি প্রথমে তো বুঝতেই পারিনি ডার্লং কমিউনিটির এটাকে আগের থেকেই, কিন্তু সেটা লোকসভায় হয়েছে, কিন্তু রাজ্যসভায় পাশ না হলে সেটাকে মান্যতা দেওয়া হবে না। অর্থাৎ এই যে কুকির থেকেই একটা অংশ, সেটা হচ্ছে ডার্লং কমিউনিটি। আমি জোরালো বক্তব্য রাখলাম সেখানে, 1 ঘন্টার মাধ্যমে আমি সমস্ত ইনফরমেশন নিলাম এবং সেটা যুক্ত হলো। কিন্তু সেটা কিন্তু সাব ট্রাইব। আমি এখনো অনেক, সেদিন আমি ক্যাবিনেটে এই বিষয়ে আমি কথা বলছিলাম, যখন আমি বললাম যে জনজাতি গোষ্ঠীর যারা সমাজপতি তাদেরকে 2000 টাকা করে আমাদের সরকার আসার পর তাদেরকে সাম্মানিক দেওয়া হচ্ছে। এবং সেখানে জনজাতি গোষ্ঠীর মধ্যে থেকে আওয়াজ তুলেছিল যে অনেকে আছে, কারণ 3 বছর পর আমার কাছে যে আই হ্যাভ বিন রিপোর্টেড যে দেয়ার ইজ চেঞ্জেস। কি চেঞ্জ? যে সমাজপতিদের মধ্যে অনেক সময় চেঞ্জ হয়। তা আমি বললাম তাহলে কি হবে? বলে না, ওদের যদি কেউ, অনেকে আছে যে অলরেডি সরকারি চাকরি করে, অনেকে আছে রিটায়ারমেন্টে করার পর তাদেরকে একটা রিটায়ারমেন্টের বেনিফিট পায়, তাদেরকে দেওয়া হবে না। আমি বললাম না, এটাকে উঠিয়ে দিতে হবে। শুধু উঠানো না, আমি মাত্র 10 জন এখন পর্যন্ত পেয়েছে, তো 19টা জাতি গোষ্ঠী হলে তো 10 জন কি করে পায়? তারপরে কাউন্ট করে দেখা গেল যে মাত্র যদি এটা উঠানো যায় তাহলে 12 থেকে 13 হবে, এর বেশি না, 14 জন হবে। তা আমি বললাম তাহলে আমাদের জনজাতি গোষ্ঠী কত আছে? 19 জন তো আছেই। তা সবার কিন্তু জনজাতি গোষ্ঠীর সমাজপতি সিস্টেম নেই। তা আমি বললাম জনজাতি সিস্টেম যদি নাও থাকে তাহলে কেউ প্রধান করতে হবে, কাউকে হেড বানাতে হবে। আমরা চাই ইনক্লুসিভ, সবাই যেত পায়। তো সেই জায়গায় আমরা এখন খবর নিলাম যে প্রায় 50টা জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে অলরেডি রেজিস্টার্ড। তাহলে 50 জনজাতি গোষ্ঠীকে কেন না 5000 টাকা করে আমরা দেব? এখানে আমার যে ক্যাবিনেটের মিনিস্টার সাহেব এখানে আছেন, আমরা সেখানে কথা বলেছি যে আমরা চাই সমস্ত জনজাতি গোষ্ঠীর তাদেরকে সম্মান ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা যে ছুটি ঘোষণা করেছি 19শে আগস্ট আমাদের মহারাজা বীর বিক্রম, এটা কিন্তু একটা ছুটি, কিন্তু আনন্দের বিষয় না। যদি এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন 19শে আগস্ট আসবে তখন উনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে এবং মানুষের মনের ভিতর কিন্তু গেঁথে যাবে যে 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম একজন ছিলেন। সেটা আজকে এই কারণে উনার সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই কারণে উনাকে সম্মান দেওয়ান, উনার যে কীর্তি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ত্রিপুরাতে স্কুল, ইভেন যে বাজার হাট রাস্তাঘাট সমস্ত, ইভেন উনার সময়ে আমরা দেখেছি যে কাচারি যে সেটাও উনি এখানে সৃষ্টি করে। ব্যাংক উনার সময়ে মোস্ট প্রবলি 1935-37 ব্যাংক ত্রিপুরাতে প্রথম স্থাপন করেছেন ওখানে। তো সব দিক দিয়ে যে একটা উনি যখন বিদেশে ঘুরলেন, বিভিন্ন জায়গায় আমেরিকা থেকে আরম্ভ করে জার্মান থেকে বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেখানে রাষ্ট্রপ্রধানদের সাথে উনি গিয়ে দেখা করেছেন। একটা ত্রিপুরার মতো একজন একটা মানে স্টেট, সেখানের উনি মহারাজ, সেখানে গিয়ে উনাদের সাথে দেখা করতে পেরেছেন এবং সেখান থেকে যখন একটা মানে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যখন নিয়ে আসলেন তখন এই ত্রিপুরার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো হয়। আজকে আমাদের মতো লোক কতজন এখানে আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন? এই যে চিন্তা ভাবনা যে আমি মানুষের জন্য করব, এই 39 বছর বয়সেও উনি খেলার মাঠ থেকে আরম্ভ করে একটা বিদ্যাপত্তন নামে এখানে ওনার চিন্তা ভাবনা ছিল যে গ্রামীণ একটা বিশ্ববিদ্যালয় এখানে করবেন। এখানে আজকে সেটা উনি চিন্তা করেছিলেন যে একটা এখানে মেডিকেল কলেজ হবে, এখানে জেনারেল কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এখানে আমাদের মিউজিক কলেজ হবে। এইসব চিন্তা ভাবনা উনার মাথার থেকে মস্তিষ্ক প্রসূত। সেইগুলো উনার যেগুলো সফল হয়নি, আমাদের সরকার আসার পর সেইগুলো আমরা চেষ্টা করছি এবং আগামী দিন আরো আমরা করব। এবং এইগুলো যখন আমরা করব, এগুলোই তো আমাদের কাছে একটা বিরাট মানে আমাদের নিজস্ব চিন্তা না করেও উনি আমাদের কাছে যে ট্রেজারির চিন্তাধারা দিয়ে গেছেন সেইগুলো মাথায় রেখে আমরা কিন্তু কাজ করতে পারি। আজকে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে 6টা, আমাদের এখানে রাস্তাঘাট, অনেকে অনেক রকম কথা বলে আমাদের রাস্তা এরকম কি সমস্যা, এত কেন প্রবলেম হচ্ছে। আরে সেগুলোর জন্য তো আমরা সতর্ক। এই সরকার আয়েশ করার সরকার নয়, সারাক্ষণ ধরে চিন্তা করে। যদি হয়ে থাকে সেইভাবে কেন্দ্রীয় মন্ত্রীর গোচরে আমরা এনেছি এবং সেইভাবে কাজ হচ্ছে। কিন্তু বিরোধীরা বিরোধী করার জন্য রাস্তা রুকো এইসব অভ্যেস হয়ে গেছে, কিছু নেই এখন। হাসপাতালে এই হচ্ছে না সেই হচ্ছে না,
ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল আমরা জানি উনাদের সময় হয়েছে। হাসপাতাল, কলেজ, স্কুল, বাজার কি না করেছে উনাদের সময়ে। মহারাজা বীর বিক্রম নিজেও একজন কবি ছিলেন, উনি লেখক ছিলেন, ভাবা যায় একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এবং তৎকালীন সময়ে কাকে যারা সংস্কৃতির সাথে যুক্ত তাদেরকে সম্মান উনি দিতেন। আমরা রবীন্দ্র ঠাকুরের কথা যদি বলি, প্রায় মানিক্য ডাইনেস্টির 7 পুরুষদের সময়ে উনি এখানে 7বার উনি এসেছিলেন, এখানে 4 মহারাজার সময়। এবং ভারত ভাস্কর প্রথম উনাকে ডেকে এই ত্রিপুরাতে উনি নিমন্ত্রণ, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা বিরাট সম্মানের জায়গায় উনাকে রেখেছেন। প্রথম উনার যখন 80 বছর বয়স, উনাকে এনে রবীন্দ্র যে জন্ম জয়ন্তী এবং উনার কে সম্মান দেওয়া হয় এবং ভারত ভাস্কর হিসাবে উনাকে উপাধি করেছেন। আমরা দেখেছি, এগুলো জানা দরকার। এবং আজকে যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানে আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে চলার যে চেষ্টা করে, আজকের দিনে উনাকে স্মরণ করে উই শুড বি ইউনাইটেড, যেটা আমাদের মহারানী বলেছেন প্রীতিজি, যে আমাদের সেইভাবে চলা উচিত। কারণ একজন আরেকজন ছাড়া কেউ এই পৃথিবীতে চলতে পারবে না। আমাদের প্রকৃতির থেকে আমাদের জানতে হবে, অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না। এক পেড় মাকে নাম, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে পেড় লাগাও, অর্থাৎ অক্সিজেন প্রয়োজন। প্রায় 260 পাউন্ড অক্সিজেন প্রতি বছর একটা ম্যাচিউরড যে গাছ সেটা দেয়, আর 50 থেকে 60 যে কার্বন ডাই অক্সাইড প্রতি বছর উনি ওটা গাছগুলো চুষে খায় একটা। তো এইগুলো যতক্ষণ ধরে অ্যাওয়ারনেস না থাকবে, সেগুলো না বুঝতে পারবো, সাইন্টিফিক্যালি চিনতে হবে যে আমাদের গাছ, আমাদের প্রকৃতির থেকে যে একজন আরেকজন ছাড়া এই যে সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের বাঁচতে হবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। এখানে জাতি জনজাতি, মুসলিম, হিন্দু, মুসলমান আলাদা আলাদা কেউ নাই। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থেকে, কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না। দেশের কল্যাণে দেশ সবচেয়ে আগে, এবং আমাদের নিজেদের যে অস্তিত্বের কারণে আমরা সবাই একসাথে আমাদের থাকতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যানিটির উপর ভিত্তি করে আমাদের থাকতে হবে। ধর্ম যার যার, কিন্তু আমরা সব ধর্মের প্রতি আমাদের আস্থা আছে, আমরা সম্মান আছে, এবং সেটা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর উনার যে স্থাপিত যে কীর্তিগুলো এখানে রেখেছেন। এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখানে আজকে যদি আমরা রুদ্রসাগরের কথা বলি, আজকে এখানে আমাদের মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরের কথা বলি, সব জায়গায় মন্দির, চারিদিকে মন্দিরের স্থান, পুকুর খনন থেকে আরম্ভ করে আজকে আমরা বিভিন্ন জায়গায় পুকুর খনন করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, সেগুলো তো তৎকালীন সময়ে আমাদের মহারাজা দেখিয়ে দিয়েছেন যে পুকুরের কত ইম্পর্টেন্ট। তো এই যে বিষয়গুলো আছে, আমি মনে করি আমাদের প্রতি বছর সেগুলো আজকের শুধু এই দিনে না, সব সময় আমাদের এগুলো আলোচনা করা দরকার। এবং যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছেন, তাদের কাছে একটা জিনিস আমি বলবো যে তৎকালীন সময়ে এই যে নেশা নিয়ে আমরা এখন চিন্তিত আছি, আমি জানি না মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সময়ে এই নেশা, এই মাইনামার হয়ে, আসাম হয়ে, মিজোরাম হয়ে চলে আসছে, এই জিনিস যদি উনি দেখতেন, তাহলে তৎকালীন সময়ে হয়তোবা আমাদের কাছে এখন এত মানে এজেন্সি আছে, আমরা এখনো সমস্যা হচ্ছে, তৎকালীন সময় হয়তোবা উনি মানে তৎক্ষণাতেই হয়তোবা এগুলো স্তব্ধ করে দিত। তো এইগুলোর থেকে আমাদের শেখা উচিত। সবাইকে বলবো, বিওয়্যার ফ্রম দ্য ড্রাগ এডিকশন। প্রথমে মানে হেবিচুয়েশন হয়, হেবিচুয়েশন করতে করতে একটা মানে মনে হয় যে ইফোরিয়ার একটা ভাবনা হয়, শেষ পর্যন্ত এডিকশনে যায়। আর এর থেকে আরেকটা বড় বিষয়, যারা আজকে ইন্ট্রাভেনাস ইনজেকশন নেয়, তাদের জন্য আমি আবার একটা মেসেজ দিতে চাই যে তারা এর থেকে বিরত থাকুক, এবং তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে আইসোলেট করে তাদের প্রপার ট্রিটমেন্ট আজকে আমাদের নেওয়া উচিত। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের ট্রিটমেন্টের জন্য, বিনা পয়সায় তাদেরকে আমরা অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি আমরা দিচ্ছি। যারা নেশা করছে তাদের ওএসটি আছে, ওরাল সাবস্টিটিউট থেরাপির ব্যবস্থাও আছে, ইচ্ছে করলে সেগুলোও নিতে পারে। ফিলিংস একই, কিন্তু তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হবে না। সেইগুলো নিয়ে প্রতিবার এই আমাদের এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে এবং আমাদের লিজেন্ড ব্যক্তিদের জন্মদিনে এই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে, যে আমরা যেন আবার ঘুরে আমরা ওই জায়গায় আসি যারা আমাদের যে একটা সমাজ ব্যবস্থা উনি রেখে গেছেন। উনার সময়ে আমরা দেখেছি, উনার যখন পড়াশোনা আমরা করি, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, উনিও বলেছেন যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার ইজ মাস্ট।
এবং সেগুলো করেছেন। আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন। আজকে আমাদের যে মিউনিসিপ্যালিটি হোক, আমাদের নগর পঞ্চায়েতে হোক, এডিসি হোক, বিভিন্ন জায়গায় এই যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হয়তো বা কোনো জায়গায় খামতি থাকতেই পারে। খামতি থাকলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সে প্রপারলি তার যে ব্যবহার সেটা করা উচিত। সেটা যখন সেই বিশ্বাস এবং সেই আশ্বাস যখন আমরা একজন আরেকজনের কাছে আমরা দেব, তবেই আমরা এই ওনার প্রতি যে যে সম্মান সেটা আমরা দিতে পারবো। আজকে এখানে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার আমরা চালু করেছি। এর আগে আমরা আসার পরে আমরা বিভিন্ন যে বইমেলার মধ্যে আমরা দিতাম। আমরা ডিসিশন নিলাম, গত বছর আমরা সুব্রতবাবু আছে এখানে বসে ডিসিশন নিলাম, না, যখন যার জন্মদিন সেদিন উনাকে উনাকে সম্মান দেওয়া এবং উনার সাথে ওনার কানেক্ট করা, এবং সেইভাবে আমি আজকে কলই বাবুকে আমি শুভেচ্ছা জানাবো যে উনাকে আমরা এই যে কমিটি আছে, কমিটি উনাকে সিলেকশন করেছে। আমরা আগামী দিন আমি আইসিএ ডিপার্টমেন্টকে আমরা বলবো যে যে কাজগুলো আমরা এখনো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর যে চিন্তা ভাবনাগুলো আছে আগামী দিন আরো যাতে আমরা করতে পারি, সেই কথাগুলো বলে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। बेलायखि नांमानि कक रग्नो सुक्रुबुई सालांमानि बागै चीनी हास्तिनि बरम गोनां मन्त्रि अग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा मानगोनांनो पाइफ्लाया हामबाय माया फारो। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী